স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার খবরের বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজায় লাখো মানুষের স্লোগানে মুখরিত হয় ঢাকা। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের বৃহৎ প্রতিবাদ সমাবেশে আগত মানুষের হাতে ছিল নানা প্ল্যাকার্ড, ব্যানার আর ফিলিস্তিনের পতাকা। মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের সমর্থনে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান আয়োজকরা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে স্লোগানে মুখরিত করে দুপুর থেকে মিছিল আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। বিকেল ৩টার দিকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের সব গেট খুলে দিলে মানুষের স্রোত নামে সমাবেশস্থলে। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে আসা মানুষের হাতে নানা প্লেকার্ড, ব্যানার আর ফিলিস্তিনের পতাকা। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানান ধর্মবর্ণের মানুষের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। ইতিহাস সৃষ্টি করে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে দাঁড়ান বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শামিল হন শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ। দলমত নির্বিশেষে এক কাতারে এসে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করেন তারা। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কর্মসূচির মূল মঞ্চে ফিলিস্তিনের সমর্থনে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সত্যনেতৃবৃন্দগণ দৃঢ়ভাবে আহ্বান জানায় ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। অংশগ্রহণকারীরা ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান। নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের বিশেষ মোনাজাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচি সফল করতে সকাল থেকেই একের পর এক মিছিল নিয়ে জড়ো হয় মানুষ। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল থেকে ভেসে আসে লাখো বিক্ষুব্ধ মানুষের সম্মিলিত গর্জন। ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেল 3:30টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই লোকে লোকারণ্য গোটা ঢাকা নগরী। এখানে আসা প্রায় সবার হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। সবার লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান। ফিলিস্তিনির কোনো একটি মানুষের উপরে গুলি চালানো হয়, আমরা বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হলেও আমরা গাজায় গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে না পারি, ঐক্যবদ্ধভাবে যদি আমরা ভূমিকা রাখতে না পারি, তাহলে ইহুদিদের নির্মম নির্যাতন নিপীড়নের শিকার আমাদেরকে হতে হবে। জাতিসংঘ যদি ভূমিকা রাখে ভালো, ওয়াইসি রাখলে আরও ভালো, না রাখলেও কোনো বেটাই ভূমিকা রাখা লাগবে না। আল্লাহই ব্যবস্থায় এই অভিশপ্ত ইহুদি জাতি বিশ্বের মানচিত্র থেকে হয় আল্লাহ তাআলা ইসরায়েলকে ধ্বংস করে হোক, আর নইলে হেদায়েত দান করুক। ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা বন্ধের আহ্বান জানান দেশের সব শ্রেণী পেশার মানুষ। খিলগাঁও থেকে আসছি, আমরা পরিবারের সবাইকে নিয়ে আসছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি ইসরায়েলের পণ্য বয়কটের জন্য। দেশে শান্তি ফিরে আসুক, ইসরায়েলের পণ্য বন্ধ হোক। ইসরায়েলি পণ্য বয়কট করে আমরা ইসরায়েলের অর্থনীতিকে ধ্বংস করে দেব ইনশাআল্লাহ। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার মোটিফ আগুনে পুড়ে গেছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তদন্ত শেষে তা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করেছে ঢাবি কর্তৃপক্ষ। এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, শেখ হাসিনার দোসররাই এই কাজ করেছে। অবশ্য বৈশাখ উদযাপনে অন্যান্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার দুদিন আগে এভাবেই পুড়ে গেছে ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির প্রতীক পায়রা মোটিফ। পতিত স্বৈরাচারের প্রতিকৃতি হিসেবে বাঁশের নির্মিত ফ্যাসিবাদের মোটিফটি পুরোটাই পুড়ে ছাই, আর পোড়া ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে পায়রা। এটা ফ্যাসিস্ট সরকারের সাথে যারা আগেও যারা যুক্ত ছিল, যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও দু একজন শিক্ষক হিসেবে থাকতে পারেন, তারাই করেছেন এটার সাথে, সরাসরি তারাই এটার সাথে যুক্ত। আগুনের খবর ছড়িয়ে পড়লে পরিদর্শন করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডিএমপির ফরেনসিক টিমও আসে নমুনা সংগ্রহের জন্য। আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। তো আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে। আমরা আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে, আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাআল্লাহ। আগুনের ঘটনায় শাহবাগ থানায় মামলার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাপুরুষের মতো গোপনে এসে এই সাবোটেজটা করেছে এবং আপনারাও দেখেছেন যে মোটিফটা আগুন লেগেছে তাতে বোঝা যায় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মোটিফটা যাতে র্যালিতে না যায় সেই উদ্দেশ্যেই করা হয়েছে। যারা এর প্রতিবাদ বিরোধিতা করেছেন এবং এটাকে ভণ্ডুল করার চেষ্টা করেছেন তাদের সংশ্লিষ্টতা থাকা অস্বাভাবিক কিছু নয়, তবে এটি নিশ্চিত করে তদন্ত ছাড়া বলা এটা সমীচীন হবে না, বলা সম্ভব না। প্রক্টর জানান 40 ঘন্টার ব্যবধানে মোটিফ দুটি পুনর্নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত দেবেন চারুকলা শিল্পীরা। পাশাপাশি নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের কাজ চলছে। এদিকে সিলেটের সার্কিট হাউসে এক অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, বৈশাখের শোভাযাত্রার অনুষঙ্গ ফ্যাসিবাদের অনুসারীরা পুড়িয়েছে। এটা স্পষ্টতই জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজ বলে আমরা মনে করছি। যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার বিভাগ সংস্কারের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে বান্দরবানের চিফ জুডিশিয়াল আদালতে অধিগ্রহণ করা জায়গা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। পারিবারিক আদালতের মামলাগুলো সালিশে সমাধান করা যায় কিনা সেই বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি। সালিশি নিষ্পত্তি হলে আদালতের উপরে চাপ কমবে বলে জানান তিনি। পরে উপদেষ্টা জেলা ও দায়রা জজ আদালতে জেলার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন। সভা শেষে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আইন উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। বিচারক সংকট আছে, আপনাদের লজিস্টিকের সংকট আছে, আমরা সব কিছু দেখার চেষ্টা করব। আমরা অল্প দিন হলো আসছি না, বুঝছেন না, এটা নিয়োগ দিতেও তো অনেকদিন সময় লাগে। বিচারক সংকট থাকবে না, আমরা সরকারে থাকতে থাকতে সমস্যাটা মোকাবেলা করেছি। যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সাথে এলডিসি গ্র্যাজুয়েশন আরও 3 বছর পিছানোর দাবি তাদের। রাজধানীতে বিটিএমই আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন ব্যবসায়ীরা। আর সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিজিএমইএ প্রশাসক। জ্বালানি সংকট, বন্দরে আমলাতান্ত্রিক জটিলতা সহ নানামুখী সমস্যায় ভুগছে দেশের শিল্প খাত। এমন পরিস্থিতিতে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুদ্ধ দেশের শিল্প খাতে নতুন করে উদ্বেগ ফেলেছে। আমেরিকান কটন ইজ এ গুড কটন, তার ফাইবার লেন্থ ভালো, তার অনেক কিছুই এখানে আমাদের বেনিফিটের জায়গা আছে। কনসার্ন হচ্ছে আদার সেক্টরস, যেটা আমাদের ইকোনমিতে সমস্যা হতে পারে। আমেরিকা আমাদের কাছে আসলে বাংলাদেশের টেরিফ হাই নিয়ে একটা কথা উঠছিল, নন টেরিফ নিড টু বি অ্যাড্রেস। এফডিআইতে লট অফ ব্যুরোক্রেটিক যেই সব প্রবলেম সেই জিনিসগুলি কিন্তু অ্যাড্রেস করেছে। এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশন শিল্প খাতে বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের শিল্প খাত আরও বড় ঝুঁকিতে পড়ার আশঙ্কা তাদের। ইন গার্মেন্টস, ইন টেক্সটাইল, ইন আদার এসএমই সেক্টর যারা আছে, যারা হ্যান্ডি, আমাদের ব্র্যান্ড এস্টাবলিশ যদি না করি এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের পক্ষে উইল বি ভেরি ডিফিকাল্ট টু সাস্টেইন অ্যান্ড দ্য কন্টিনিউ আওয়ার বিজনেস। সংকট সমাধানে চট্টগ্রাম বন্দরে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তুলা আমদানির জন্য আলাদা ওয়্যারহাউস চালুর কাজ চলছে বলে জানিয়েছেন বিজিএমইএ প্রশাসক। কটন ওয়্যারহাউস যে বিষয়টা অলরেডি আমেরিকান একটা কোম্পানি, কার্গিল বলে একটা কোম্পানি, তারা অ্যাপ্লাই করেছে এবং এনবিআর এটা নিয়ে দ্রুত কাজ করছে। একটা সামনে ভালো ফলাফল পাওয়া যাবে।
দুর্যোগকালীন সময়ে নিজেদের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI প্রশাসক। ক্যাশ ইনসেন্টিভ না দিয়ে আরও অন্য অনেক রাস্তা আছে, সেই রাস্তাগুলি অ্যাভেল করা যায়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 11টি দান বাক্সে এবার পাওয়া গেছে রেকর্ড 9,17,80,687 টাকা। এর মধ্যে আছে বিদেশি মুদ্রা সহ বেশ কিছু অলংকার এবং প্রচুর চিরকুট। সকালে মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার হাসান চৌধুরীর উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয়। প্রতি 3 মাস অন্তর দান বাক্স খোলার নিয়ম থাকলেও এবার রমজানের কারণে খোলা হয়েছে 4 মাস 13 দিন পর। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের লোহার দান বাক্স যেন টাকার খনি। বাক্স খুলতেই শুধু টাকা আর টাকা। শনিবার সকালে মসজিদের 10টি দান বাক্স খুলে বের করা হয় 28 বস্তা টাকা। মসজিদের মেঝেতে বসে টাকা গুনেন 2 শতাধিক মাদ্রাসার ছাত্রসহ প্রায় 50 জন ব্যাংক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর 10 সদস্য। এই জায়গার মধ্যে অনেক মানুষ অনেক মানত নিয়ে বা অনেকে আসে। আমিও আর ফার্স্ট টাইম আর কি দেখতে আসছি। গাজীপুর মৌচাক থেকে আসছি, শুনছি যে এই জায়গা একটা মসজিদ আছে পাগলা মসজিদ, যা যা মানুষই করে মানুষই পূরণ হয়। এই মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐতিহাসিক এই মসজিদে নিয়মিত হাঁস, মুরগি, গরু, ছাগলের পাশাপাশি নানা ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলার মানুষ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আসে, বিভিন্ন দান দক্ষিণা করে। 32 বছর ধরে আমি দেখতেছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ধনী গরিব এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে এসে থাকেন। তারা বিভিন্ন ধরনের দান মানত করে থাকেন। দান বাক্সে পাওয়া টাকা থেকে অসহায় জটিল রোগীদের অনুদান দেয়া হয়। এছাড়া আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ করা হচ্ছে বলেও জানায় মসজিদ কমিটি। সকলে কাজ করছি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে এবং এটা আমাদের বিরাজমান থাকবে। এটা একটা আধুনিক ইসলামিক কমপ্লেক্স হবে, যেটা কাজের প্রতি অনুমোদন পেলেই আমরা এই জায়গাটি পাগলা মসজিদের অনুকূলে ক্রয় করবো এবং ডিজাইন এবং অন্যান্য কাজগুলো এর আগে 2024 সালে 30শে নভেম্বর মসজিদটির দানবাক্স খুলে 8,21,34,000 টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে